একটা কথা মাথায় রাখবেন, শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। কোন মানুষের ভিতরে যখন লেখাপড়া আসবে, শিক্ষা আসবে, তার ভিতরে একটা চেতনা আসবে। বলুন, আজকের আমার মায়েরা এখানে, আমার ছোট ছোট বোনেরা দিদিরা এমএ বিএ বিকম পাস করেছেন, করেননি? এখানে বর্তমান দিনে আমার অনেক বোনেরা দিদিরা মায়েরা আছেন যারা হাই এডুকেটেড, উচ্চ শিক্ষায় শিক্ষিত। যেদিন থেকে শিক্ষা ভিতরে এসেছে সেদিন থেকে তার চোখ খুলে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক অনেক বুঝে ফেলেছে। আজ থেকে 500 বছর আগে এইসব ছোট ছোট জাতগুলোর কোন শিক্ষার দরজা খোলা ছিল না। একমাত্র শিক্ষাই ছিল ব্রাহ্মণ জাতির জন্য। সব থেকে বড় কথা, আস্তে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, ভূমিকাটা রচনা করতে দিন, আস্তে আস্তে অনেক কথা আলোচনা। সব থেকে বড় কথা, তোমার মন্দির, তোমার ঠাকুরঘর, তোমার দেবতা, তোমার ধূপদীপ, তোমার নৈবেদ্যাদি, তোমার ফলমূল, অথচ তুমি মন্দিরে ঢুকতে পারবে। ওরা যদি এসে না পুজো করে সে পুজো সাব্যস্ত হবে না। আমার নিমাই চাল সেখানে দাঁড়িয়ে বলেন, কেন মানুষ তো সবাই, আমিও মানুষ, সেও মানুষ। নিজের কান্নাটা নিজে কাঁদবে না, নিজের দুঃখটা নিজে জানাতে পারবেন না, নিজের পুজোটা নিজে করতে পারবে না, এ কেমন ধর্ম? এরা কারা? সেইখানে দাঁড়িয়ে নদী আর চাঁদের নয়নে জল আসতো। আমি প্রত্যেকটা মানুষের ভিতরে দেব সেই চেতনার আগুন, আমি প্রত্যেকটা মানুষের ভিতরে দেব সেই শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে মানুষ জানতে পারবে সে কে, মানুষ জানতে পারবে তার প্রকৃত রূপ রস গন্ধ, মানুষ জানতে পারবে তার সত্য পথ। তাই আমি এমন একটা শিক্ষা দিয়ে যাব যাতে করে প্রত্যেকটা মানুষের ভিতরে সেই চেতনা উদ্বুদ্ধ হবে। আজকে সমবেত ভক্তমণ্ডলী, লীলার প্রারম্ভে আমি একটা কথা বলবো। আমি অনুরোধ করবো, এপারে গড়ের মাঠ পড়ে আছে, কেন বাবা ওপারে কষ্ট পাচ্ছ? আমার মায়েরা, বিশেষ করে বাবা ঠাকুররা, সবার কাছে অনুরোধ, রাত হয়েছে ঠিক কথা, দয়া করে আপনারা আসুন না। হ্যাঁ বাবা, অনেক টাকা খরচ করে আমাকে নিয়ে এসেছে, এক গাড়ি টাকা নিয়ে চলে যাব। কি বলুন না, আপনাদের রক্ত ঝরা পয়সাগুলো কয়েক ঘন্টার ভিতরে একেবারে হাফিস। আমি অনুরোধ করবো, যখন কেউ করুণা করে আমাকে নিয়ে এসেছেন, একটু দয়া করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। কীর্তন অনেক শুনেছেন, আমি কীর্তনিয়া নই, কীর্তনের উপযুক্ত ব্যক্তি আমি নই, তবু আজকের আমার কথাগুলো একটু ভাববেন। শিক্ষিত সমাজের কাছে, শিক্ষিত বাবা মায়ের কাছে আমার পায়ে ধরে অনুরোধ, তথা আজকের দিনে এই সমাজের বুকে আমার একটাই অনুরোধ, কীর্তন আপনারা অনেক শোনেন, কিন্তু আজকের তথাকথিত যেটা আমরা গাই এটা কিন্তু কীর্তন নয়। কীর্তন মানে এখন দাঁড়িয়ে গেছে হই হল্লা, কি বলুন? দুটো ফালসি দিনের গান গাইবো, কে আনিলে রে, কোথায় ছিল রে, রাধে রাধে জপা করো, খুব হলো, নেচে কুঁদে বগল বাজিয়ে নেচে নেচে আপনারা বাড়ি চলে গেলেন, আপনাদের কোনো লাভ হয়নি। লাভ হয়েছে আমার, 3 ঘন্টায় আপনাদের মুখে রক্ত ঝরা পয়সাগুলো আমরা আনন্দের সঙ্গে বগল বাজিয়ে নিয়ে চলে গেলাম। আসলে ব্যাপারটা কি জানেন, এখন তো রোগীর ইচ্ছা ডাক্তারি করি আমরা, রোগী যেভাবে বলে আমরা সেইভাবে যাই। ডাক্তারবাবু ইঞ্জেকশন নিতে পারবো না বলে দরকার নেই, ডাক্তারবাবু ট্যাবলেট খেতে পারবো না দরকার নেই, ডাক্তারবাবু আমি সিরাপ খেতে পারবো না দরকার নেই। তাহলে কোনটা দরকার? রোগী যা বলছে তাই। ডাক্তারবাবু কি করলে সেরে যাবে বলে আমাকে দেখে চলে যাও, গেলেই সেরে যাবে। ভালো করে ভেবে দেখবেন, আজকের আপনারা যেভাবে আমাদেরকে নাচাচ্ছেন আমরা নাচিয়ে চলে যাচ্ছি। আমি বলবো রাগ করবেন না, এটা কীর্তন নয়, যেটা আমাদের প্রফেশন, এটা আমাদের ব্যবসা। আমরা সব সময় চাই আপনাদের একটু টুপি পরাই। ছোটবেলা থেকে লাইনে এসেছি, এই লাইনে দেখতে দেখতে আমার বয়স হয়ে গেল 43, কিন্তু আমার কীর্তন জগৎ হয়ে গেল 34 বছর। আমার সঙ্গে যারা কীর্তন করতো সব অনেকগুলো বাড়ি চলে গেছে, না বলা ভুল হবে, আমার গুরুজি গৌরীবাবু চলে গেছে, মেঘনাথ পণ্ডিত আপনাদেরই এখানে কি বাবা বাড়ি চলে গেছে। তৎকালীন দিনে যাদের সঙ্গে গান বাজনা করেছি, হারুপাল, হিরুলাল, আশুতোষ, গৌরীশঙ্কর, নিমাই ভারতী, কৃষ্ণপাল, কটা আছে বুড়ো বুড়ো হয়ে গেছে, ওরা সব এখন কেউ বা মিটিং করছে, যাবে আঁচ করছে, আমিও যাবো বলে আজ নিচ্ছি।
তো সেইখানে দাঁড়িয়ে আমি অনুরোধ করবো, আজকে এই 34টা বছর ধরে একটা অভিজ্ঞতা হয়েছে, কীর্তন মানুষকে বোকা বানায়, কীর্তন মানুষকে ধোঁকা দিচ্ছে। তথাকথিত আজকের কীর্তনের নাম করে মানুষের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা আমরা নিয়ে চলে যাচ্ছি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন না, দোষটা কিন্তু উভয় পক্ষের। আর আমরা যারা বিজনেসম্যান, আমরা সবসময় চাই আপনারা একটু মূর্খ থাকুন, আপনারা একটু অজ্ঞান থাকুন, আপনারা নির্বোধ থাকুন। কারণ আপনারা যতদিন বোকা থাকবেন, অবুঝ থাকবেন, বোকা থাকবেন, তবেই তো আমাদের মতো চিটিংবাজরা ব্যবসাটা চালাবে। যে কারণে পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকে পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনবেন। অনেকে বলে এই দুই শালা মিলে আমাদের সনাতন ধর্মটা শেষ করে দিল, বলতে দ্বিধা নেই। উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই। অনেকে বলে ওই শালা দীনকৃষ্ণ আর এই শালা সিটিংবাজ গুরুদাস, এই দুই শালা মিলে আমাদের হরিবাসর গুলো শেষ করে দিল, সনাতন ধর্ম শেষ। আমি দেখেছি তো, আমার কমেন্ট গুলো মাঝে মধ্যে পড়ি, দীনকৃষ্ণর ভাইরা ভাই, দীনকৃষ্ণের বোনাই, এ শালা। আর বলবো, ক্যামেরা আছে আর বলবো, আপনারা যত গালাগাল করবেন আমি আপনাদের চরণে তত বেশি প্রণাম করব। যাই হোক, আপনারা আমার কথাগুলো শুনছেন তো? কে যারা গালাগাল করছেন, খারাপ কমেন্ট করছেন, আমি তাদের চরণে প্রণাম জানিয়ে বলবো, বন্ধু তুমি তো আমার কথাগুলো শুনছো, শুনে একটু ভেবে দেখো। গালাগাল করো, দুঃখ নেই, আমার বাপ সদ্য পুরুষ উদ্ধার করে দিচ্ছ, তাতে আমার কোনো কষ্ট নেই। শুধু আমার কথাগুলো একটু ভেবে দেখো তো, কতটা সত্যাসত্য। আজকের তথাকথিত সমাজে নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল, সে হরিনাম আর নেই। সঙ্গীতের নামে ব্যবসা করে 1 লাখ, 1 লাখ 10, 1 লাখ 20, 1.5 লাখ টাকা এসে ঠেকিয়েছে। আর রাগ করবেন না, আপনারা এমন, আপনাদের মাথায় একটা পোকা ঢুকেছে কি নাকি? পোকা ঢুকেছ? পোকাটার নাম কি গো? ভীমরতি পোকা। যে বেশি টাকা নেবে সেই বড় কীর্তন। কেউ যদি 1 লাখ টাকা নেয়, ওই বড় কীর্তনিয়া, ও অনেক বড় দামি। সে যদি মিথ্যা কথা বলে যায়, ওটা আপনারা সত্য হিসাবে, ডোজ হিসাবে আপনারা সেটা সেবন করেন। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারা আজকের শিক্ষিত সমাজের মানুষ, একবিংশ শতাব্দীর ইয়ং জেনারেশন। যে কারণে আমি দেখেছি ইয়ং জেনারেশন আর হরিনাম শুনছে না। আমি প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে বলবো, বন্ধু, আমার নিমাই সাঁঝ যে সময়টা হরিনাম দিয়েছিল, সে সময়টা বার্ধক্যকালে নয়। নিমাই চাঁদ যে সময়টা হরিনাম দিয়েছিল, তখন ছিল মাত্র 24 বছর বয়স। তিনি সমস্ত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে দেখেছিল। যেভাবে মানুষে মানুষে বিভেদ বৈষম্য, যেভাবে হানাহানি মারামারি কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, এই পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে গো। এইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ দেখলেন, মানুষের ভিতরে যদি চেতনা জাগাতে না পারি, তাহলে কিন্তু এই মানব জীবন দেখবেন। প্রকৃত যারা শিক্ষিত হয়, তারা সব সময় চায় সমাজটাকে সুস্থ রাখা। শুধু লেখাপড়া শিখলেই মানুষ হওয়া যায় না, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হয়। যেমন ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে ঘরে ঘরে লেখাপড়া শিখেছে, ঠিক কথা, কিন্তু একটু সমস্যা কোথায়? একটু ছোট করে বলি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা একটু পড়াশোনা করেন, ভেবে দেখবেন, আস্তে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি পড়াশোনা কোন ডিস্ট্রিক্ট বলুন তো? পূর্ব মেদিনীপুর। কি মা, ঠিক না? আপনারা ভালো করে ভেবে দেখবেন, সব থেকে বেশি শিক্ষার হার আমাদের পূর্ব মেদিনীপুর। আমার ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি শিক্ষা কোন স্টেটে বলুন তো? কেরালা। এখনই গুগল সার্চ করে দেখুন, 86% সব থেকে বেশি শিক্ষিতের হার হলো কেরালা। অথচ দেখবেন সেই কেরালাতে সব থেকে বেশি বৃদ্ধাশ্রম। কি কল হলো? শিক্ষা যদি মানুষ করত, শিক্ষা যদি মানুষের ভিতরে প্রকৃত শিক্ষা যদি থাকতো, তাহলে কোনোদিন ঘরের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো কি? এই জন্য অপরাধ নেবেন না ভক্তমন্ডলী, শুধু শিক্ষাই, লেখাপড়া শিখলেই মানুষ নয়, শেখার মতো শিখতে হবে। এই জন্য বিবেকানন্দ একটা দামি কথা বলেছিল, এডুকেশন ইজ নট
ইনফরমেশন। লেখাপড়া প্রকৃত শিক্ষা দেয় না। প্রকৃত যারা শিক্ষিত হয়, প্রকৃত যারা লেখাপড়া শেখে, তারা সব সময় চায় নিজে ভালো থাকবো, সমাজটাকে সুস্থ রাখবো। সেই ছেলে হলো আমার নিমাই, যে 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দেখেছিল আমি এমন শিক্ষায় শিক্ষিত করব, এমন শিক্ষায় আমি এদেরকে ভাসিয়ে দেব, এরা জানতে পারবে এরা কারা। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, মেথর নই, হাড়ি নই, মধ্যপ্রাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই, ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, কোনো জাতাজাত, কোনো ভেদাভেদ, কোনো বৈষম্য নয়। আমরা এক জাতি, এক প্রাণ, আমরা মানুষ। কি বাবা, কি মায়ের, তাই না? এখানে আমরা যতই ক্লাসিফিকেশন করি না কেন, এখানে আমরা যতই ডিভাইড করি না কেন, আমি ধনী, আমি গরিব, আমি উঁচু, আমি নিচু, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি হাড়ি, মুচি, মধ্যপ্রাস, কাওড়া, করঙ্গা, তিওর, বাগ, বিপদ, যতই ক্লাসিফিকেশন, যতই ডিভাইড করি না কেন, আমার ধরিত্রী মায়ের কাছে কিন্তু একটা আসল পরিচয় আছে, আমরা মানুষ। বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তো জাতি, ধর্ম, বর্ণদল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আসুন এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরিসভা। ফ্রেন্ডসে বলো নিতাই গৌর হরি 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 বল। ও যে নদিয়ার চাঁদ গৌর, ওই না খেদে বলে একবারে বলো হরি বল। ও যে নদিয়ার চাঁদ গোড়ায় আমার, খেদে বলে একবারে বলো হরি বল। এমন মানব জীবন আর হবে না, সে যে কত কান্না কেঁদে কেঁদে স্বাধীন মানব জীবন। একবার নয়ন জলে ভালো 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 এই হরিনাম, কেঁদে বলে আমার নদিয়ার চাঁদ। তোমরা একবার ভালো 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 এই নাম, তোমরা একবার বলো বলো এই হরি নাম। প্রণব এই কলি যুগ, ও কলি যুগ, সে যে সর্বযুগ সার, এই বড় কলিকাল কলিকাল। কলি যুগ সর্ব যুগ সার, এই হরি নাম, হরি নাম, মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, এই মহামন্ত্র। করিলা সে প্রচার গোরাছা, হরি নাম, কৃষ্ণ নাম,
মহামন্ত্র গৌরী লাপদারি এলো গৌরী এলো রে, এলো গৌরে এলো রে, এলো গৌরী এলো রে, এলো গৌরে এলো রে, হরি নাম প্রচারিতে এলো গৌরী এলো রে, হরি নাম প্রচারিতে এলো গৌরে ধরে এই কৃষ্ণ নাম প্রচারিতে এলো গৌরী এলো রে, নাম প্রচারিতে এলো গৌরে ধরে নাচিবের দানে দানে দেখো এলো গৌরী এলো রে, দাঁড়ে দাঁড়ে রাজি এলো গৌরে ধরে নদী আর চার বংশীধারী এলো গৌরী এলো রে, নদী আর যার বংশীধারী এলো গৌরে ধরে আসবে না কেন হে, আসবে না কেন হে, আসবে না কেন হে, আসবে না কেন হে, অতি পাবন গৌর হরি আসবে না কেন হে, প্রতিদিন গৌর হরি আসবে না কেন হে আমার নদী আর চাঁদ বংশীধারী আসবে না কেন হে, নদী আর যার বংশীধারী আসবে না কেন হে ওই না নবদ্বীপের পথে পথে আসবে না কেন হে, নদীপের পথে পথে আসবে না কেন হে যাইবে লীলার বালাই যাই, আসবে না কেন হে, যাইবে লীলার বালাই যাই, আসবে না কেন হে, যাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি, আসবে না, আসবে না কেন হে, পতিত পাবন পতিত পাবন শ্রী গৌরাঙ্গ আমার নদিয়ার নিমাই সে যে গোটা চাঁদ গোটা চাঁদ গোটা চাঁদ গোটা চাঁদ